আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা ইবনে সিনা এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো মেইনলি 2023-24 অর্থ বছরের যে অ্যানুয়াল রিপোর্ট আমরা আজকের ভিডিওতে সেই অ্যানুয়াল রিপোর্ট অনুসারে স্টকটার অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো স্টক বাই বা সেল করার জন্য কোনো পরামর্শ দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওতে চলে আসি। তো আজকে আমরা ইবনে সিনা এই স্টকটার অ্যানালাইসিস করার চেষ্টা করব। এই স্টকটার টিকার হলো ইবনে সিনা আর ফুল কোম্পানির নেম দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি। তো এই কোম্পানিটা 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটা স্টক। আর এটা এ ক্যাটাগরির একটা স্টক। সো এই স্টকটার আমরা যদি শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি, সো ডিরেক্টরদের কাছে আসছে 44.67%, ইনস্টিটিউটদের কাছে 18.16%, আর পাবলিক হোল্ডিং 37.17%। এছাড়া এই স্টকটার ফ্রি ফ্লোট শেয়ার 55%, আর অথরাইজড ক্যাপ 50 কোটি টাকা, আর পেইড আপ ক্যাপিটাল 31 কোটি টাকা, আর মার্কেট ক্যাপ বর্তমানে 892 কোটি টাকা। আর এই স্টকটার 3,10,00,000 শেয়ার বাজারে আছে। এছাড়াও এদের এমপ্লয়ি সংখ্যা 4,200, আর আনঅডিটেড পি 26.82, আর অডিটেড পি 15.06, আর এদের ন্যাভ 19.06, আর এদের প্রাইস তার ন্যাভের 2.96 টাইমস। তার মানে তার ন্যাভের অলমোস্ট 3 গুণ বেশি তার প্রাইসে সে ট্রেড হচ্ছে। তো স্টকটার যদি আমরা 52 উইক্সের প্রাইস রেঞ্জটা যদি দেখি, সো এই স্টকটা 52 উইক্সে যেই রেঞ্জে ছিল, সো এইখানে এখন মাঝ বরাবর একটা রেঞ্জে আছে। এছাড়াও স্টকটার কারেন্ট প্রাইস 52 উইক্স হাই লো এখানে দেখতে পাচ্ছি। আর স্টকটার ইপিএস 19.38 টাকা, আর পি রেশিও 26.82, আর এনএভি 96.68, আর এনএভি টু প্রাইস যেটা অলরেডি একবার বলেছি থ্রি 3x-এর মতো। আর এই ভিডিওতে আমরা জুন 24 কোয়ার্টারে যেই ডেটা পাবলিশ করেছে সেই পাবলিশড ডেটার উপরই আসলে অ্যানালাইসিসটা করব। তো আমরা যদি এবার ব্যালেন্স শিটটা একটু দেখে নেই এই কোম্পানিটার টোটাল অ্যাসেট আছে 650 কোটি টাকা, আর টোটাল কারেন্ট অ্যাসেট আছে 262 কোটি টাকা, টোটাল লায়াবিলিটিস 297 কোটি, টোটাল কারেন্ট লায়াবিলিটিস 231 কোটি। তো বোঝা যাচ্ছে যে তাদের টোটাল লায়াবিলিটিসের বেশিরভাগ অংশই কিন্তু কারেন্ট লায়াবিলিটিসে আছে। আর তাদের টোটাল ডেট 883 কোটি, টোটাল ইকুইটি 553 কোটি। এছাড়াও এই স্টকটার পিপি তে আছে 3,826 কোটি, ইনভেন্টরি আছে 158 কোটি টাকার, আর রিটেনড আর্নিংস আছে 319 কোটি টাকার, আর টোটাল রিসিভেবলস আছে 20 কোটি টাকার, আর টোটাল লায়াবিলিটিজ অ্যান্ড ইকুইটি মিলিয়ে আছে 650 কোটি টাকা। এই স্টকটার কারেন্ট রেশিও 0.9x, মানে হলো তার টোটাল কারেন্ট অ্যাসেটের 0.9x টাইমস তার কারেন্ট লায়াবিলিটিজ আছে। তো এছাড়াও আমরা যদি এই স্টকটা টোটাল অ্যাসেটস দেখি, অ্যাসেটস কিন্তু টাইম টু টাইম বাড়তেছে এই স্টকটার। এছাড়াও তার টোটাল লায়াবিলিটিস ও ইকুইটি দুইটাই বাড়তেছে। সো টোটাল লায়াবিলিটিসটা না বাড়লে হয়তো আমরা একটু খুশি হতাম। রিসেন্ট ইয়ারগুলোতে তার টোটাল লায়াবিলিটিস দেখা যাচ্ছে অনেক বেশি বেড়ে গিয়েছে। সো এখন যেহেতু আসলে ইন্টারেস্ট রেট অনেক হাই, তো এই টাইমটাতে হয়তো এত বেশি লায়াবিলিটিস বাড়াটা একটু রিস্কি। বাট স্টিল তার টোটাল ইকুইটি এবং টোটাল অ্যাসেটের গ্রোথটা মোটামুটি আছে, বাট সেই তুলনায় কিন্তু বোঝাই যাচ্ছে যে লায়াবিলিটিসের গ্রোথটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে আমরা এই স্টকটার আর্নিংস ডেটাগুলো একটু দেখবো। সো আর্নিংস ডেটার মধ্যে এই স্টকটা 1137 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে এবং অপারেটিং প্রফিট ছিল তার মধ্যে 91 ক্রোর, আর নেট প্রফিট ছিল 67 ক্রোর। এছাড়াও এই স্টকটার 5 বছরের রেভিনিউ সিএজিআর 16.65%, আর 10 বছরের রেভিনিউ সিএজিআর 15.28%। সো এই জায়গাটায় বোঝা যাচ্ছে যে তারা 10 বছরের তুলনায় রিসেন্ট ইয়ারগুলোতে ভালো করতেছে রেভিনিউ জেনারেটিং পাওয়ারের দিক থেকে। এছাড়াও তাদের যদি আমরা নেট প্রফিট সিএজিআরটা দেখি, নেট প্রফিট সিএজিআর তাদের 5 বছরে 14.8%, আর 10 বছরে নেট প্রফিট সিএজিআর 15.87%। সো এইখানে আবার কিন্তু সে অত ভালো করতে পারতেছে না। 10 বছরের পার্সপেক্টিভে রিসেন্ট ইয়ারগুলোতে তার পারফরমেন্স হয়তো একটু ডাউন হচ্ছে। আমরা যদি অপারেটিং প্রফিট মার্জিনটা দেখি, সো তার অপারেটিং প্রফিট মার্জিন
8%, নেট প্রফিট মার্জিন 5.9%। সো এটা কিন্তু তার ইন্ডাস্ট্রি যে পিয়ার কোম্পানিগুলো আছে তাদের তুলনায় আমি বলবো তুলনামূলক কম, কারণ স্কয়ার ফার্মার নেট প্রফিট মার্জিন অলমোস্ট 20%-এর মতো। তো এই ক্ষেত্রে কিন্তু এই স্টকটার আরো ভালো করার মতো জায়গা আছে। আর এই কোম্পানিটা যদি আমরা টোটাল আর্নিংস পার শেয়ার দেখি, সো আর্নিংস পার শেয়ার দেখা যাচ্ছে যে রিসেন্ট ইয়ারগুলোতে যে গ্রোথে বাড়তেছিল, সো রিসেন্ট ইয়ারগুলোতে কিন্তু সেভাবে বাড়তেছে না, যেটা কিন্তু আমরা নেট প্রফিট গ্রোথ বা নেট প্রফিটের যে সিএজিআর এইখানেও দেখেছি যে 10 ইয়ার্সে যেই তুলনায় বেড়ে এসেছে 5 ইয়ার্সে সেই তুলনায় বাড়তেছে না। আর আমরা যদি এই কোম্পানিটার রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউর তার একটা স্টেডি গ্রোথ আছে, বাট তার এইখানে কস্ট অফ গুডস সোল্ড রিসেন্ট ইয়ারগুলোতে দেখা যাচ্ছে, বিশেষ করে লাস্ট ইয়ার বা এই বছর তার কস্ট অফ গুডস সোল্ড অনেক বেশি বেড়ে গিয়েছে। সো এটাও কিন্তু একটু অ্যালার্মিং। সো একটা কোম্পানিকে ভালো হতে হলে তাকে অবশ্যই রেভিনিউ বাড়ানোর পাশাপাশি তার যে কস্ট অফ গুডস সোল্ড সেটাকেও কন্ট্রোল করাটা জানতে হয়। তো আমরা আশা করব যে সামনের দিকে এই কোম্পানিটা তার কস্ট অফ গুডস সোল্ড বা তার যে গ্রস প্রফিট বা তার যে ম্যানুফ্যাকচারিং কস্ট, এটাতে সে মনোনিবেশ করবে এবং এই জায়গাটা সে ইমপ্রুভ করবে। আর এই কোম্পানিটার আমরা যদি নেট প্রফিট মার্জিনটা দেখি ওভার দ্য টাইম, সো নেট প্রফিট মার্জিন দেখা যাচ্ছে যে এই কোম্পানিটার নেট প্রফিট মার্জিন কিন্তু সব সময়ই অলমোস্ট 6%-এর মতো থাকে। সো এই জায়গাটাতেও কিন্তু তার ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, কারণ স্কয়ার ফার্মা বা তার ইন্ডাস্ট্রির যেই তার সাথে যে পিয়ার কোম্পানিগুলো আছে তাদের কিন্তু 10% প্লাস। তো সেখানে কিন্তু সে 6%-এ পড়ে আছে। এই জায়গাটায় এই কোম্পানির ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে বলে আমি মনে করি। আর এছাড়া আমরা যদি এবার কিছু রেশিও দেখি, সো এই কোম্পানিটার অ্যাসেট টার্নওভার রেশিও 1.7x, আর ইনভেন্টরি টার্নওভার রেশিও 3.7x, রিসিভেবল টার্নওভার রেশিও 15.1x, আর ডেট রেশিও তার 0.28x, আর ডেট টু ইকুইটি রেশিও 0.2x। এটা কিন্তু মোটামুটি ভালো আছে, এবং তার ডেট কভারেজ রেশিও দেখতে পাচ্ছি 12.51। আর এই কোম্পানিটার যদি ক্যাপেক্স টু রেভিনিউ, সো রেভিনিউর 0.05% এরা ক্যাপেক্সে খরচ করে, সো এটা মোটামুটি ভালো। বাট আমি দেখতে পাচ্ছি যে এখানে এই কোম্পানিটা তার নেট প্রফিটের অলমোস্ট পুরো টাকাটাই তার ক্যাপেক্সে খরচ করে ফেলতেছে, সো এটা কিন্তু ভালো না। সো এই জায়গাটায় কিন্তু এই কোম্পানিটার ক্যাপেক্সে, যেহেতু এই কোম্পানিটা আসলে গ্রো করতেছে, সেক্ষেত্রে ক্যাপেক্সে এই পরিমাণ টাকা সে খরচ করতেই পারে। বাট সেইটাও বেশি হয়ে যাচ্ছে কিনা বা সেই টাকাটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছে কিনা সেই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে। এই কোম্পানিটা যদি আরওএ দেখি, আরওএ 10.3%, আরওই 18.98%, আরওসিই 41.81%, আরওআইসি 12.49%। সো এই ডেটাগুলো আমার কাছে মোটামুটি ভালো মনে হচ্ছে, কারণ স্কোয়ার ফার্মারও কিন্তু এই লেভেলেই ডেটা আছে। সো আমরা যদি তার অ্যাসেট টার্নওভার রেশিও দেখি, সো এই কোম্পানিটা তার অ্যাসেট টার্নওভার রেশিও টাইম টু টাইম আসলে কমে যাচ্ছে। এই জায়গাটাও এই কোম্পানিটার গুরুত্ব দেওয়া উচিত। আর আরওইতে দেখতে পাচ্ছি যে রিসেন্ট টাইমগুলোতে আরওই কমে গিয়েছে। সো এই কোম্পানিটা রিসেন্ট টাইমগুলোতে রিটার্ন জেনারেশনে একটু স্ট্রাগল করতেছে, স্পেশালি মেইনলি এদের আসলে ডেটটা একটু বেশি থাকার কারণে, যেহেতু ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে। সো আর ওইটা আবার আমরা আশা করব যে তার যে রেঞ্জ 21 বা এই রেঞ্জে সে আবার ব্যাক করবে, এটা আমরা আশা করছি। আর ক্যাশ ফ্লোটা যদি দেখি আমরা এই কোম্পানিটার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই কোম্পানিটার ক্যাশ ফ্লো আসলে নেগেটিভ ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি। তো ক্যাশ ফ্লো পার শেয়ার সেটাও নেগেটিভ। আর আমরা যদি এই কোম্পানিটার ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, 26%-এর মতো ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করতেছে, যেটা কিন্তু তেমন ভালো না, বাট স্টিল এটা যেহেতু একটা গ্রোয়িং কোম্পানি, সেক্ষেত্রে এটাকে মোটামুটি মেনে নেওয়া যায়। আর এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং যেহেতু নেগেটিভ, বাট সে ডিভিডেন্ড পে করতেছে, সেক্ষেত্রে ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও মাইনাস থাকবে, এটাই স্বাভাবিক। আর তার ডিভিডেন্ড পে আউট রেশিওর সিএজিআর 5 বছরে 22% আর 10 বছরে 13%। তো বোঝা যাচ্ছে কিন্তু এই কোম্পানিটা রিসেন্ট ইয়ারগুলোতে তার ডিভিডেন্ড পে আউট একটু বাড়িয়ে দিয়েছে। আর এই কোম্পানিটা যদি 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর দেখি, সেটা কিন্তু অনেক বেশি মাইনাস। দ্যাট মিনস কিন্তু এই কোম্পানিটা রিসেন্ট ইয়ারে বা স্পেশালি লাস্ট ইয়ারে কিন্তু সে খুব স্ট্রাগল করেছে ফ্রি ক্যাশ জেনারেট করাতে বা করতে। তো আমরা যদি এখানে ডিভিডেন্ড পেড দেখি, সো এই কোম্পানিটা কিন্তু লাস্ট 3 বছর ধরে অলমোস্ট সেম অ্যামাউন্ট ডিভিডেন্ড পে করে আসতেছে। আর এর আগে কিন্তু ডিভিডেন্ড পে, যেই ডিভিডেন্ড পে করেছিল এটাতে একটা আমরা গ্রোথ দেখতে পেয়েছি, বাট লাস্ট 3 বছর অলমোস্ট সেম ছিল।
আর এছাড়া যদি আমরা এই কোম্পানিটার ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, আর ডিভিডেন্ড পে আউট রেশিও 2016 সালের দিকে 30% প্লাস ছিল, বাট এরপর কমতে থাকে, তারপর এখন আবার কিছুটা বাড়ছে, বাট এই বছর আবার কিছুটা কমে গিয়েছে। তো আমরা যদি এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেইডটা দেখি, সো এই কোম্পানিটা কিন্তু খুব একটা ফ্রি ক্যাশ জেনারেট করতে পারছে না এখন পর্যন্ত, যেহেতু এটা একটা গ্রোয়িং মোডে আছে, বাট লাস্ট ইয়ারের আগের ইয়ারে সে ফ্রি ক্যাশ জেনারেট করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে ডিভিডেন্ড পে করেছে, বাট তার ফ্রি ক্যাশ ছিল না, এরকম অনেকগুলো বছর আছে। বাট আমরা আশা করব যে সে তার এক্সপান্ড মোড শেষ হলে সে ভালোভাবে ফ্রি ক্যাশ জেনারেট করতে পারবে। তো এইবার আমরা এই কোম্পানিটার ভ্যালুয়েশন গুলো একটু দেখে নিব। সো আমরা কয়েকটা পদ্ধতিতে ভ্যালুয়েশন করার চেষ্টা করব। সো শুরুতেই যদি আসি রিলেটিভ ভ্যালুয়েশন মডেল, তো রিলেটিভ ভ্যালুয়েশনে আমরা এখানে ইবনে সিনার ডেটা নিয়েছি, আর তার সাথে কম্পেয়ার করেছি স্কোয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, রেনেটা ও বিকন ফার্মা। সো বিকন ফার্মা নিয়েছি, আর এছাড়া স্কোয়ার ফার্মা। আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করেছি যে ইন্ডাস্ট্রিতে টপ থেকে মোটামুটি বটমের দিকে যে কোম্পানিগুলো সব গুলোকেই রাখার। তো এই যে তার পিয়ার কম্প্যারিজন করে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু দাঁড়ায় 431 টাকা, যেটা দেখা যাচ্ছে যে 51% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। এছাড়াও যদি এরপর আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলটা যদি দেখি, সো এই কোম্পানিটার ডিভিডেন্ড অ্যাভারেজ গ্রোথ রেট 15.33%। সো আমরা ধরে নিচ্ছি যে তার ফিউচারে গ্রোথ থাকবে 10%। সো আমরা 10% ধরলে তার ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসে 227 টাকা, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা 21% ওভার ভ্যালুড। তো এরপর যদি আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলটা দেখি, এই কোম্পানিটা যেহেতু লাস্ট ইয়ারে ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ ছিল, তো আমরা আসলে ডিসিএফ মেথডে এই কোম্পানিটাকে ভ্যালুয়েশন করতে পারবো না, তো এটা আমরা করব না। এরপর আমরা দেখব এই কোম্পানিটার রিসিডুয়াল ইনকাম মডেলের ভ্যালুয়েশনটা। সো রিসিডুয়াল ইনকাম মডেলে যদি দেখি, এই কোম্পানিটার অ্যাভারেজ গ্রোথ রেট ছিল, ইকুইটির অ্যাভারেজ গ্রোথ রেট ছিল 17.59%। সো আমরা ধরে নিচ্ছি যে এই কোম্পানিটার নেক্সট 10 ইয়ার্স অ্যাভারেজ 8% গ্রোথ রেট থাকবে, আর তার নেট প্রফিট গ্রোথ রেটটা আমরা ধরে নিচ্ছি যে 10% থাকবে নেক্সট 10 ইয়ার্স। তো এটা যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে আমরা এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 261 টাকা। সো আমরা যদি এই যে তিনটাকে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশন পেয়েছি 227 টাকা, আর রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি 261 টাকা, রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে পেয়েছি আমরা 436 টাকা। তো আমরা চারটাকে যদি অ্যাভারেজ করি, সেই ক্ষেত্রে এটার ইন্ট্রিনসিক ভ্যালু দাঁড়ায় 308 টাকা, যে হিসাবে এটা কিন্তু 7% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তো এর মধ্যে দেখা গিয়েছে যে আসলে রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে বিকন ফার্মাকে যদি আমরা রাখি, সেক্ষেত্রেই কিন্তু এটা আন্ডার ভ্যালুড হয়। বাট আমরা যদি এখান থেকে বিকন ফার্মাকে বাদ দিয়ে দেই, সো বিকন ফার্মাকে আমরা বাদ দিলে দেখা যাচ্ছে যে এই কোম্পানিটা ওভার ভ্যালুড হয়ে যায়, সেক্ষেত্রে আসলে 8% ওভার ভ্যালুড আছে এই কোম্পানিটা, বোঝা যায়। তো এই ছিল আমাদের ইবনে সিনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমাদের ভিডিওটি কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টেড স্টকগুলোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে। তো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।